ভারতে এই জেনজি এখন একটা সাকসেস দেখে ফেললো। তারা যে পর্যন্ত দাবি করেছে সে পর্যন্ত অ্যাচিভ হয়েছে। এরপরে তাদের ওপরে যদি দমন নিপীড়নের যে ব্যাপারটা, তাদের তো আরো দুটো দাবি ছিল যে যারা আত্মহত্যা করেছে ওই মানে পেপার লিক হওয়ার কারণে মেডিকেল ভর্তির, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে একটা মানে ইয়ে করা এবং ক্ষতিপূরণ দেওয়া। আরেকটা হলো যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। সম্ভবত নরেন্দ্র মোদী সরকার হয়তো বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে হয়তো শিক্ষা নিয়েছে যে না, অন্তত এইটুক পর্যন্ত আছে ভাই, ঠিক আছে, আমার পর্যন্ত না আসুক। হয়তো এই জায়গাতে তিনি হয়তো বা ওইটুকু ব্যবস্থা নিয়েছেন যে না, শিক্ষা তো নিয়েছে এবং একজন তো আমার এখানেই আছে, ফলে হয়তো সেখান থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু বাকি শিক্ষাটুকুও তার আসলে নেওয়া দরকার। যদি না নেয় তাহলে আসলে ভবিষ্যতে এটা নরেন্দ্র মোদী সরকারের জন্য একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। নতুন একটা মানে স্ট্রাকচারে আসলে আন্দোলনগুলো হচ্ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো শুরু হয়েছে, এর প্রভাব পশ্চিমেও হয়তো কখনো ছড়িয়ে পড়তে পারে, কিন্তু সেটারও অবশ্য ফর্ম আবার ডিফারেন্ট হবে স্বাভাবিকভাবেই। এখানে যে শুরুটা হলো শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশের পরে নেপাল এবং তারপরে এখন সেটার ঢেউ তো ভারত পর্যন্ত চলে গেছে। মানে আরব বসন্তকে এটার মধ্যে ফেলতে চাইছেন না? না, এইটার প্যাটার্নটা পুরোপুরি আলাদা, এটা প্যাটার্নটা আলাদা। আর আমি আলতাফ পারভেজ ভাইয়ের একটা বক্তব্য একটু অ্যাড্রেস করি। আলতাফ ভাই যেটা বলছিলেন যে ভারতে যে পর্যায়টা, ওই পর্যায়টাকে আমাদের 2018-তে আমরা যে ইনিশিয়েট করেছিলাম, মানে এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, দুটো ব্যাপার ছিল তখন এই ছাত্রদের বা তরুণদের। কিন্তু আমি মনে করি যে ভারতে এটা আবার একটু সেই সময় থেকে এগিয়ে গেছে, কিন্তু তখন আমাদের আন্দোলনকারীদের ব্যাপারটা এমন ছিল, যেমন তার একটা সেফগার্ড চেয়েছিল সামনে, শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি নিয়েও তারা আন্দোলন করেছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এটা ছিল তাদের স্লোগান। ফলে ওই জায়গা থেকে কিন্তু ভারতের মানে জেনজি এখনকার যেটা, এটা সংক্রমণের মতো ছড়িয়েছে, তো এই কারণে সাহসটাও সংক্রমণের মতো করে ছড়িয়েছে। ভয় যেমন একটা সংক্রমণের মতো ছড়ায়, সেরকম সাহসটাও ছড়ায়। ফলে দক্ষিণ এশিয়ায় যেটা হয়েছে এটা হলো এক ধরনের সাহসের সংক্রমণ হয়েছে, এবং এই সংক্রমণটা ছড়াতে ছড়াতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে ভারতেও আসলে মানে এর আগের যে 3টা ঘটনা, সেই 3টা ঘটনা যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় যে যাবে না সেটা আসলে এখন বলা যায় না, কারণ যে অবস্থা পর্যন্ত আসলে তারা গেছে। আর মানে জেনারেশন জেড এর যে ব্যাপারটা, এখন তাদের ভেতরে ন্যায়পরায়ণতা কতটা আছে বা নাই সেটা হয়তো বা মানে তাদের তো বয়সের একটা লিমিটেশনের ব্যাপার আছে। 97 থেকে মানে 1997 থেকে 2012, তার মানে যে 29 থেকে এদিকে আমরা হয়তো পাচ্ছি 14 বছর পর্যন্ত। ফলে এই মানুষগুলো তাদের মানে পরিণত পর্যায়ে গিয়ে ন্যায়পরায়ণতার কোন জায়গায় থাকবেন সেটা একটা দেখার বিষয়। বাংলাদেশে তো একটা উদাহরণ আছে যে একটা সময় তাদের হাতেও ক্ষমতা এসছে, ক্ষমতার খুব কাছাকাছি এসছে এবং তারপর নানান প্রশ্নও তৈরি হয়েছে। যাই হোক, ফলে ন্যায়পরায়ণতার বিষয় থেকে আমি বেশি করে মনে করি যেটা, যে এখানে ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে তাদের এক ধরনের দাঁড়ানোর একটা বিষয় আছে, যে যেখানেই আসলে ক্রনিক ক্যাপিটালিজম সে দেখতে পাচ্ছে রাষ্ট্র কাউকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে নিজের মানুষদেরকে, এই স্বজনতোষী বিষয়টাকে আসলে তারা নিতে পারছে না। কিন্তু আবার আমরা কিছু ঘটনা দেখছি, যেমন বাংলাদেশ এবং নেপালে আমরা মোটামুটিভাবে দেখছি যে আবার যখন তারা ওই জায়গাতে যেতে পারছে, তখন তাদের মধ্যেও আবার ঠিক ওই ক্রনিক ক্যাপিটালিজমের একটা ব্যাপার আবার চলে আসছে। ড্যারেন অ্যাসোমেগ্লু এবং জেমস এ রবিনসন তাদের লেখা একটা বই আছে, হোয়াই নেশনস ফেইল। ওখানে মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং এক্সট্রাকটিভ ডেভেলপমেন্টের পার্থক্য মানে দেখানো হয়েছে, এবং সেখান থেকে আসলে হোয়াই নেশনস ফেইল বিষয়টা এসছে। যাই হোক, তো বাংলাদেশে এবং শ্রীলঙ্কা বা নেপালে যদি আমরা দেখি, এখানে যেটা হয়েছে যে এখানে আসলে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্টটা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে এক্সট্রাকটিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হয় নাই। এইটার বিরুদ্ধে আসলে দাঁড়ানোর এক ধরনের মানসিকতা এই জেনজির ভেতরে আসলে আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বেশি যেটা ট্রিগার করে সেটা হলো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। 60-70-এর দশকে একবার একটা সময় ছিল যখন বামপন্থী রাজনীতির দিকে মানে ছাত্রদের, ছাত্র সমাজের, ব্রাইট স্টুডেন্টদের, তারা সবাই মানে আগুন দেখেও ঝাঁপ দিচ্ছে। মানে আমরা সে সময় তো নকশালবাড়ি পর্যন্ত দেখেছি যে মানুষ মানে জানতে পারছে যে আমি এখানে গেলেই হয়তো আমার মৃত্যু অবধারিত, তারপরেও তারা গেছে সেখানে। কিন্তু তখন যেটা মানে ছিল না, যে এই অভাবটা ছিল, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একত্রিত করে ফেলার যে জায়গাটা তৈরি করেছে, আপনাকে 10 দিন আগে কোনো একটা কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি আগের দিনও ঘোষণা করার দরকার নাই। আপনি যদি মোটামুটি 3 ঘন্টা আগে একটা কর্মসূচি ঘোষণা করেন, আপনি একটা লাইন লিখে দিবেন, অমুক জায়গায় অমুক সময় এই কর্মসূচি। এটা ছড়িয়ে পড়ছে, এবং এটা ছড়িয়ে পড়ছে শুধুমাত্র ওই আন্দোলনকারীদের মধ্যে না, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এবং আপনি কোনোভাবে এটাকে ঠেকাতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি লাঠিচার্জ করে এটা ঠেকাতে পারবেন না,
কারণ হচ্ছে এটা যে ছড়িয়ে পড়বে, যদি রাষ্ট্রযন্ত্র চায় যে আমি এটা ঠেকাবো, তাদের যে প্রসেসগুলো আছে তার থেকেও আবার এটা যে ঠেকানো যাবে না, সেটা করবার জন্য এই যে জেনজির হাতে মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করেছে সেই মাধ্যম বন্ধ করেও তো পারেনি। না, মাধ্যম বন্ধ করার সুযোগ নাই। এর কারণ হলো যে আপনি করলো না, ইন্টারনেট বন্ধ করলো না। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে, তো আমরা দেখেছি ভারতেও ইনফ্যাক্ট কিছু সময়ের জন্য internet নেপালে বন্ধ তো ছিল। অভ্যুত্থানটা শুরুই হলো ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হলো। মানে বিষয়টা যেটা বলছিলাম যে আপনি যখন এই ধরনের কোনো কিছু করবেন, তখন অল্টারনেটিভ অপশনগুলো জেনজি আমরা যাদেরকে বলছি বা এই যে প্রজন্ম, তাদের জানা আছে। ফলে আপনি নানান কিছু ব্যবহার, আমরা তো ছোটখাটো কিছু জিনিস জানি, যেমন ভিপিএন ব্যবহার করে আপনি নানান কিছু করতে পারেন। আপনাকে হয়তো ঠেকাবে একটা সাইটে, আপনি ঢুকতে পারবেন না, কিন্তু আপনি ভিপিএন ব্যবহার করে আবার ঢুকতে পারবেন। এই যে নানান টেকনোলজির সাথে তাদের যে অভ্যস্ততা প্রতিনিয়ত, এটা আসলে আপনার ওই যে 60-70 দশকের যে মানে ছাত্রদের ভেতরে যেটা ছিল বামপন্থী রাজনীতির দিকে বিশেষ করে, সেটা সেই জোশটা হয়তো বা এখন তার থেকে যদি কমও হয়ে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম সেটাকে আরো অনেক বেশি করে তাদেরকে একত্রিত করেছে, এবং এই কারণে আসলে তারা সাহসটা পেয়েছে। আর যেটা শুরুতে বলছিলাম, যেটা আসলে সাহসটা সংক্রমণের মতো করে ছড়িয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় তারা সাকসেস দেখেছে। যেখানে তারা যেটা দাবি করেছে শেষ পর্যন্ত সেটা হয়েছে। শ্রীলঙ্কাতে তারা রেজিম পরিবর্তনের দাবি তুলেছিল, পালাতে হয়েছে তখন রাজাপাকসে ব্রাদার্স। বাংলাদেশে তারা রেজিম পরিবর্তনের জায়গায় যখন গেছে, মানে যেদিন ঘোষণা হয়েছে তার 3 থেকে 4 দিনের মধ্যে তাকে পালাতে হয়েছে। এবং ঘোষণার আগে থেকে এটা আসলে আলটিমেটলি এক দফার দিকেই ছিল, শেখ হাসিনার পদত্যাগ বা রেজিম পরিবর্তনের দাবিটাই ছিল। কিন্তু যখন ঘোষণা হয়ে গেছে, তারপরে আর তাদেরকে 5টা দিনও ওয়েট করতে হয় নাই। ফলে সাকসেসগুলো তারা দেখতে পাচ্ছে। নেপালেও তো একই ঘটনা ঘটেছে। ফলে ভারতে এই জেনজি এখন একটা সাকসেস দেখে ফেললো। তারা যে পর্যন্ত দাবি করেছে সে পর্যন্ত অ্যাচিভ হয়েছে। এরপরে তাদের ওপরে যদি দমন নিপীড়নের যে ব্যাপারটা, তাদের তো আরো 2টো দাবি ছিল, যে যারা আত্মহত্যা করেছে ওই পেপার লিক হওয়ার কারণে মেডিকেল ভর্তির, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে একটা ইয়ে করা এবং ক্ষতিপূরণ দেওয়া। আরেকটা হলো যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। সম্ভবত নরেন্দ্র মোদী সরকার হয়তো বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে হয়তো শিক্ষা নিয়েছে যে না, অন্তত এইটুকু পর্যন্ত আছে ভাই, ঠিক আছে, আমার পর্যন্ত না আসুক। হয়তো এই জায়গাতে তিনি হয়তো বা ওইটুকু ব্যবস্থা নিয়েছেন যে না, শিক্ষা তো নিয়েছে এবং একজন তো আমার এখানেই আছে, ফলে হয়তো সেখান থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু বাকি শিক্ষাটুকুও তার আসলে নেওয়া দরকার। যদি না নেয়, তাহলে আসলে ভবিষ্যতে এটা নরেন্দ্র মোদী সরকারের জন্য একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।